ওকে ওকে ঠিক আছে, পদার্থের গাঠনিক ধর্ম স্টপ। ওকে, পদার্থের গাঠনিক ধর্ম এটা কিন্তু দুইটা অংশে বিভক্ত। প্রথম অংশটা হলো স্থিতিস্থাপকতা। প্রথম অংশটা আমি একটু ভুলভাল লিখছি, প্রথম অংশ স্থিতিস্থাপকতা নয়, প্রথম অংশটা হচ্ছে কঠিন পদার্থ নিয়ে কাজ করা হয়, আর দ্বিতীয় অংশটা হলো তরল পদার্থ নিয়ে কাজ, ওটা আমাদের সিলেবাসে নাই। ওকে তোমরা জানো না এটা? হয়েছে কাম, হয়েছে কাম। হ্যাঁ, স্থিতিস্থাপকতা কাকে বলা? কালকে দেখলাম ছাত্রছাত্রীগুলো আন্দোলন করতেছে, আমাদের এসএসসি সিলেবাস আমাদের কিছু কমপ্লিট নাই, কিছু নাই, বই অর্ধেকই পড়া পাইনি, পরীক্ষা পিছান 2 মাস। আন্দোলন করতেছে বিভিন্ন কলেজের স্টুডেন্টগুলো সব মিলে জড়ো হয়েছে। তোমাদের সিলেবাস তো শেষ। আসলে অনেকের সিলেবাস শেষই হয়নি, তুমি খোঁজ খবর নিয়ে দেখো, অনেকের সিলেবাস কিছু হয়নি এখনো। বল প্রয়োগ চিলায় না, তোমরা ভিডিও করলে তোরা ইনকা করেন। বল প্রয়োগ করলে কোনো কঠিন বস্তুর আকার আকৃতির পরিবর্তন হয়। বল অপসারণ করলে বস্তুটি আবার আগের অবস্থায় ফিরে যায়। আগের অবস্থায় ফিরে যাওয়ার ঘটনাকেই স্থিতিস্থাপকতা বলে। সংজ্ঞাটা একদম সিম্পল সংজ্ঞা, বোঝার তেমন কিছু নাই। ঘরের ভিতরে আম খায়, কি এক অবস্থা।
স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপক সীমা। সর্বোচ্চ যে সীমা পর্যন্ত কঠিন বস্তু পূর্বের বলের সেই সর্বোচ্চ সীমাকে পূর্বের অবস্থায় ফিরে আসে বলের সেই সর্বোচ্চ সীমাকে তোমরা সায়েন্সের স্টুডেন্ট, সায়েন্সের বিষয় নিয়ে আলোচনা করবো, একের বিষয় নিয়ে আলোচনা করবো। সর্বোচ্চ সীমাকে সায়েন্সের মেয়ে মানে দেখো ফিরে আসে বলে সেই সর্বোচ্চ সীমাকে স্থিতিস্থাপক। আলো জ্বলতেছে দেখো নিশি। তুমি দেখা পাও না, তোমাকে আর বলবো না, বলছি দেখো ও করছে কি জ্বলেনি, আরেকজন করছে জ্বলছে, আমি খুলে দেখলাম যে জ্বলতেছে। ও আমার করছে কি, এটা বলে বড় লাইট লাগা লাগবে, ওর জন্য আমাকে একটা বড় লাইট লাগিয়ে দেওয়া লাগবে এখানে। ও দেখা পাচ্ছে না এই জন্য এনার্জি বাল্ব লাগাবো। আপনিও সেই মামলার মতো বলতেছেন না, এনার্জি দেওয়া কি লাল বাল্ব জিরো না, জিরো না রে 25 ওয়াটে হ্যাঁ হ্যাঁ সূর্যের আলোর মতো আলো না। এই এদিকে তাকাও, কলমটা এইদিকে তাকাও, একটু ফিল করো, একটু অন্তর দিয়ে একটু বিষয়গুলোকে একটু অনুভব করার চেষ্টা করো। লিখা হতো বলেন না হ্যাঁ ওকে তাকাও, দেখো স্থিতিস্থাপকতা জিনিসটা কি, দেখো কলমটার দিকে তাকাও, এই দেখো সুমনা সবাই এইদিকে তাকাও, কলমটার দিকে তাকাও। কলমটা যদি আমি একটু বল প্রয়োগ করি, একটু হালকা বাঁকা হলো, দেখা পাচ্ছ তোমরা? আমি এখান থেকে দেখা পাচ্ছি হালকা একটু বাঁকা হয়েছে কিন্তু, ঠিক আছে হালকা এখন সোজা আছে না। এবার দেখো আমি হালকা একটু চাপ দিলাম, দেখো হালকা একটু বাঁকা হয়েছে, দেখা পাচ্ছ? দেখা পাওনি? এই কলমটাই করি তাহলেই হবে না। কলমটা দেখো আমি একটা বল প্রয়োগ করলাম, দেখো বাঁকা হয়েছে, দেখা পাচ্ছ? বাঁকা হয়েছে না? ছাড়ে দিলে আগের অবস্থায় চলে গেল না? হ্যাঁ, তো এই বস্তুটার এই যে বল প্রয়োগ করলে বস্তুর আকার আকৃতির কি হয়, পরিবর্তন হয়। বল অপসারণ করলে বস্তু আবার কি হয়, আগের অবস্থায় ফিরে আসে। এই ধর্মকে বলা হয় স্থিতিস্থাপকতা, বুঝলে? এলাস্টিসিটি, এলাস্টিসিটি ইংরেজি। ওকে, কিন্তু এবারে দেখো স্থিতিস্থাপক সীমা। তাহলে দেখো বলের সর্বোচ্চ যে সীমা পর্যন্ত কোনো কঠিন বস্তু তার পূর্বের অবস্থায় ফিরে আসে, বলের সেই সর্বোচ্চ সীমাকে বলা হয় স্থিতিস্থাপক সীমা। সংখ্যাটা এরকম না, কিন্তু সংখ্যাটা আরো বড়, আমি শর্টকাটে দিয়ে দিচ্ছি, শোনো। তাহলে সর্বোচ্চ যে বল প্রয়োগ করলে কঠিন বস্তু তার পূর্বের অবস্থায় ফিরে আসে, সর্বোচ্চ একটা বল, দেখো একটা বল প্রয়োগ করলাম, আগের তুলনায় একটু বেশি করছি কিন্তু বাঁকা হয়েছে, কিন্তু আমি যে সর্বোচ্চ একটা বল প্রয়োগ করি এটা বাঁকা হতে এমন একটা বাঁকা হবে, তখন ছাড়ে দিলে ও কিন্তু আর আগের অবস্থায় ফিরে আসতে পারবে না, বুঝলে? কলমটা ভাঙে যাবে তখন, বুঝলে? বলে সর্বোচ্চ সীমা একটা সীমা আছে, কিন্তু ওই সীমার চেয়ে বেশি দিলে কিন্তু ও কিন্তু পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবে না। ওই সর্বোচ্চ সীমাটাই হলো এক স্থিতিস্থাপক সীমা। তার মানে এই অধ্যায়ে যা কিছু ঘটনা ঘটবে, সমস্ত ঘটনা কিন্তু এই অধ্যায়ে মানে এই টপিকের উপর সব ঘটনায় ঘটবে হলো স্থিতিস্থাপক সীমার ভিতরে ঘটাতে হবে। স্থিতিস্থাপক সীমার বাইরে গেলে আর কোনো কিছুই কাজ করবে না, মানে ভেঙে যাবে কলমটা,
বুঝতে পারলে? কলমটা পটাশ করে মানে হয়তো ভেঙে যাবে না, খুব বেশি বল এই স্থিতিস্থাপক সীমার বাইরে যদি বল প্রয়োগ করি তাহলে এই বাঁকা হয় দুমড়ে চলে যাবে আর আগের অবস্থায় ফিরে যাবে না। ওকে, ধরো এটা কার কলম হয়নি, ধরো ঠিক আছে, স্থিতিস্থাপক সীমার মধ্যে ঘটনা ঘটাচ্ছি আমি। হ্যাঁ, সীমার মধ্যে ছিলাম আমি, সীমার বাহিরে আমি যাইনি। এবারে পীড়ন নাকি? পীড়ন মানে পিটন, পিটাও, পিটন, পীড়ন। কোন বস্তুর একক ক্ষেত্রফল থেকে, ভাষাটা কি দিলাম, উদ্ভূত বাধা দানকারী বলকে, উদ্ভূত মানে আবির্ভূত হওয়া, কোন বস্তু একক ক্ষেত্রফল থেকে উদ্ভূত বাধা দানকারী বলকে পীড়ন বলে। পীড়ন মানে হলো তোমাকে একটা বাধা দানকারী একটা বল দিবে। কোন একটা বস্তুকে তুমি যখন বিকৃতি করবে, কোন একটা বস্তুকে যখন তুমি বিকৃতি করবে, বিকৃতি মানে হলো আকার আকৃতির চেঞ্জ করা, পরিবর্তন করা। তাহলে তুমি যখন এদিকে তাকাও সোহানা, এটাকে যখন তুমি বিকৃতি করবে মানে বাঁকা বাঁচাবে, বলো তোমাকে ওকে সহজে বাঁকাতে দিবে? ও তোমাকে বাধা দিবে না? ও যে বাধা দিবে ওটাই হলো পীড়ন, বুঝলে? না, ও বাধা দিবে বটে, ওটা এক প্রকার পীড়ন। ও যে বাধা দিবে সেটা প্রতি একক ক্ষেত্রফল থেকে কতটুকু বাধা দিচ্ছে, তাই না? প্রতি একক ক্ষেত্রফল থেকে ও তোমাকে কতটুকু বাধা দিচ্ছে বাঁকা করতে, ওই বাধা দানকারী বলটাই হলো পীড়ন, বুঝতে পারলে? ওকে, তাহলে তাই যদি হয় তাহলে মনে করো যে এই একটা জায়গা, এর ক্ষেত্রফল কত জানো? এই ক্ষেত্রফল নাকি এই জিনিসটা ক্ষেত্রে, এই জায়গাটা ক্ষেত্রফল হলো এ। তাহলে ওর আমি আকার আকৃতি পরিবর্তন করতেছি, করার জন্য ও বল প্রয়োগ কতখানি করলো জানো? ও আমাকে বাধা দিবে তো অবশ্যই নাকি? ওকে আকার আকৃতি যদি পরিবর্তন করি, আকার আকৃতি পরিবর্তন করলে ও কিন্তু আমাকে বাধা দান করে একটা বল দিবে না? কতখানি বল দিবে? এই পরিমাণ। তাহলে ওর বাধা দানকারী বল হলো এই পরিমাণ। তাহলে এ ক্ষেত্রফলে কতখানি বাধা দিচ্ছে ও? তাহলে একক ক্ষেত্রফলে কত? এফ বাই এ, এফ বাই। তাহলে দেখো এ ক্ষেত্রফলে বাধা দেয় এফ, অতএব একক ক্ষেত্রফলে বাধা দিবে এফ বাই এ। তাহলে একক ক্ষেত্রফলে যে বাধাটা দিবে ওটাই তো পীড়ন নাকি? ওটাই তো পীড়ন। তার মানে পীড়নকে প্রকাশ করা হচ্ছে হলো পি দ্বারা। তাহলে পি সমান সমান হচ্ছে এফ বাই এ। এটা তো চিনা চিনা লাগে। পীড়ন মানে চাপ। একক ক্ষেত্রফলে যে বলটা আমরা পাই, একক ক্ষেত্রফলের উপর যে বলটা হয় ওটাই তো আমাদের চাপ। তার মানে পীড়নও কিন্তু এক প্রকারের চাপই। ওকে, হ্যাঁ, এটাই হলো পীড়ন। তার মানে পীড়নও কিন্তু এক প্রকার চাপ, বিশেষ ধরনের চাপ। পীড়ন মানেও চাপ। ওকে, তাহলে এটার একক কি হবে? অবশ্যই চাপের একক কি হবে? নিউটন পার বর্গমিটার অথবা প্যাসকেল। নয়, চাপের একক কি? প্যাসকেল না, আসলে একক তো নিউটন পার বর্গমিটার। প্রতি বর্গমিটারে এত নিউটন বল নাকি? ওটাকে আমরা সংক্ষেপে কি বলি? প্যাসকেল। চাপের একক প্যাসকেল। তাহলে এই গেল পীড়ন নাকি? এবারে আসি আশি বলতে হয় না, না যাই বলতে হয় না, আশি বলতে হয়। তুমি জানো না বিকৃতি। স্থিতি, স্থিতি স্থাপক, স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর মধ্যে, স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর একক মাত্রার পরিবর্তনকে
বিকৃতি বা বিকার বলে। সবকিছু যা কিছু ঘটবে সব হলো স্থিতিস্থাপক, সীমার মধ্যে সব ঘটনা ঘটবে। ওই সীমার বাইরে গেলে সীমা লঙ্ঘনকারী হয়ে যাবে তোমরা। কোনো কথা শোনা যাচ্ছে না, কি আছে না ওই হচ্ছে আটল দেখিয়েছে আরে আটলের কাছে গেছি বলতে পারছি দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য পীড়ন। রচনা লেখা বিকৃতি। বিকৃতি বিকৃতি হচ্ছে 3 প্রকার। 1 নম্বরে দৈর্ঘ্য বিকৃতি, 2 নম্বরে এই দৈর্ঘ্য বিকৃতি মানে দৈর্ঘ্যের পরিবর্তন, আয়তন বিকৃতি মানে আয়তনের পরিবর্তন। তারপরে আরেকটা হচ্ছে 3 নম্বরে হচ্ছে পার্শ্ব বিকৃতি। পার্শ্ব বিকৃতির আরেকটা কি জানি নাম আছে, পার্শ্ব বিকৃতি বা ব্যবর্তন বিকৃতি, বা এটা আরেকটা নাম আছে কিন্তন বিকৃতি। কিন্তন কিন্তন বিকৃতি। বিকৃতি 3 প্রকার। এক নম্বরে দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্য বিকৃতি চেষ্টা করতেছি তাই, দুটার মধ্যে দৈর্ঘ্য বিকৃতি। ফিজিক্স মানুষের কতক্ষণ লাগে এক স্থিতিস্থাপক সীমার মধ্যে, স্থিতিস্থাপক সীমার মধ্যে সীমার মধ্যে একক মাত্রায় বস্তুর দৈর্ঘ্যের দৈর্ঘ্যের একক মাত্রায় কোনো বস্তুর দৈর্ঘ্যের পরিবর্তনকে
দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য বিকৃতি। এইদিকে দেখাও, ভালো করে দেখাও। দৈর্ঘ্য বিকৃতি একটা হলে আর বাকিগুলো হওয়ার অত লাগবে না, আয়তনটা লাগবে না পড়া কিন্তু। 1 নম্বর করাবো, 2 নম্বরটা করাবো না কিন্তু, ওটা বুঝে নিও একই হবে। দেখো, দৈর্ঘ্য বিকৃতি স্থিতিস্থাপক সীমার মধ্যে একক মাত্রায় কোনো বস্তুর দৈর্ঘ্যের পরিবর্তনকে দৈর্ঘ্য বিকৃতি বলা হয়। তাহলে একক মাত্রায় কোনো বস্তুর স্থিতিস্থাপক সীমার মধ্যে একক মাত্রায় কোনো বস্তুর আয়তনের পরিবর্তনকে বলা হয় আয়তন বিকৃতি। পার্শ্ব বিকৃতি স্থিতিস্থাপক সীমার মধ্যে একক মাত্রায়, ওটা আলাদা একটু। দৈর্ঘ্য বিকৃতি থেকে তোমাদের এই জিনিসটা জানা লাগবে। আর এই সূত্রটা দেখি, দৈর্ঘ্য বিকৃতিকে প্রকাশ করা হচ্ছে, দৈর্ঘ্য বিকৃতিকে কি দ্বারা প্রকাশ করে? কিছু দ্বারা তো প্রকাশ করে না। দৈর্ঘ্য বিকৃতি সমান সমান দেখা হয় যেটা L/L, উপরে ছোট এল, নিচে হলো বড় এল, এটা হলো দৈর্ঘ্য বিকৃতি। এলের পরিচয়টা ভালো করে মাথায় রাখো, কিছু পাবে না, খালি ঘুরিয়ে ফিরে এই ছোট এল বড় এল, ছোট এল বড় এল, এল খাজা গেল, এলাই খেলে। এলটা হলো দৈর্ঘ্য বৃদ্ধি, কতটুকুন দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো সেটাই হলো ছোট এল। টানে লম্বা করলাম। আর বড় হাতের এল হলো, এটা হলো আদি দৈর্ঘ্য, শুরুতে যেটা ছিল সেটা, এটা হলো আদি দৈর্ঘ্য, দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্য বিকৃতি থেকে আসলে দৈর্ঘ্য পীড়ন। তাহলে পীড়ন ছিল ওখানে, তাহলে দেখো যদি বিকৃতি যদি 3 প্রকার হয় তাহলে পীড়নও হবে তাহলে 3 প্রকার। তাহলে দৈর্ঘ্যের জন্য হবে দৈর্ঘ্য পীড়ন, আয়তনের জন্য হবে আয়তন পীড়ন, আর পার্শ্ব বিকৃতির জন্য হবে বিবর্তন পীড়ন। সূত্র সবগুলারই আছে। দৈর্ঘ্য পীড়ন, এই কথাটা কিন্তু সব জায়গায় থাকবেই, কিন্তু স্থিতিস্থাপক সীমা, স্থিতিস্থাপক সীমার মধ্যে দৈর্ঘ্য বিকৃতির ফলে স্থিতিস্থাপক সীমার মধ্যে দৈর্ঘ্য বিকৃতির ফলে একক ক্ষেত্রফল থেকে বাধাদানকারী বলটাই হলো পীড়ন। ওই পীড়নের সংজ্ঞা লাগাবে এখানে, পীড়নের যে সংজ্ঞাটা পড়লে না ওই সংজ্ঞাটাই হবে, সব এক থাকবে, শুধু ওখানে এক্সট্রা করে অ্যাড হবে হলো, ওখানে ছিল খালি ছিল কি ছিল, ওখানে পীড়নের সংজ্ঞা কি ছিল? হ্যাঁ, তাহলে স্থিতিস্থাপক সীমার মধ্যে দৈর্ঘ্য বিকৃতির ফলে একক ক্ষেত্রফল থেকে উদ্ভূত বাধাদানকারী বলই হলো দৈর্ঘ্য পীড়ন। শুধু ওর সামনে এই কথাটা অ্যাড হবে, দৈর্ঘ্য বিকৃতির ফলে, ব্যাস, আর কোনো কথা নয়। আর স্থিতিস্থাপক সীমাটা তো সব ক্ষেত্রে থাকতেছে আমাদের, নয়? ফলে একক ক্ষেত্রফল থেকে উদ্ভূত বাধাদানকারী বলই হলো দৈর্ঘ্য পীড়ন। লিখে দিলাম না কিন্তু, ভিডিও না হলে তোমরা বুঝলে, যারা ভিডিও দেখতেছে তারা বুঝবে না, তোমাদের চাইতে অগাগুলা দেখবে ভিডিও। তোমাদের কেন বললাম আমি?
সরি, সবাইকে সরি, সবাই করতে পারছে মনে আমি হয়। বেশি কষ্ট পেয়েছি। তুমি এনাতেই পাও বেশি, তোমার কষ্ট দেখে না, কষ্ট পাওয়া দেখে। স্থিতিসীমার মধ্যে দৈর্ঘ্য বিকৃতির ফলে একক ক্ষেত্রফল থেকে উদ্ভূত বাধাদানকারী বলকে দৈর্ঘ্য পীড়ন বলে। তাহলে দৈর্ঘ্য পীড়ন, শোনো, পীড়ন মানে পীড়ন, দৈর্ঘ্য পীড়নও যা, প্রেরণতা। আয়তন পীড়নও তাই, বিবর্তন পীড়নও কিন্তু তাই। এখানে তুমি এখন পার্শ্ব প্রেরণ না, না পার্শ্ব প্রেরণ শুনতে খারাপ লাগে, এই জন্য এটা না দিয়ে আমরা এটাই ব্যবহার করি ওখানে, বিবর্তন পীড়ন বলে ওটাকে, বুঝতে পারলে? ওকে, তো সব ক্ষেত্রেই পীড়ন মানে পীড়ন। পীড়নের সঙ্গে আমরা কি বলেছি? একক ক্ষেত্রফল থেকে উদ্ভূত বাধাদানকে বল। একক ক্ষেত্রফল থেকে যে বলটা আসবে ওটাকে আমরা চাপ বলি। ওই বিশেষ চাপটাই হলো, ওই বিশেষ চাপটাই হলো পীড়ন। চাপটা বিকৃতি না, ওই চাপটার নামই পীড়ন। চাপের ফলে তো বিকৃতি হবে নাকি? ওই চাপটার নাম কি তাহলে? পীড়ন। তাহলে পীড়ন সবসময় সারা জীবন কোনো কথা চলবে না, যেই পীড়নই হোক না কেন, সব পীড়ন মানেই হলো এফ বাই বল ডিভাইডেড ক্ষেত্রফল, ব্যাস, কোনো কথা চলবে না। ওকে ওকে, এটা কেন হলো এলা ডিটেলস আলোচনা করা পাবো না এখন। তাহলে এটা গেল, দৈর্ঘ্য বিকৃতি গেল। এবারে আয়তন বিকৃতি তো লাগবে না, নয়? সেম টু সেম আয়তন বিকৃতি ওখানে জায়গা বসে দিবে, একক মাত্রায় বস্তুর আয়তন। তাহলে সেক্ষেত্রে আমাদের সূত্রটা কি হবে বলো? আয়তন বিকৃতি, শুধু সূত্রটা লিখে দেই, তোমরাই বলো। আয়তন বিকৃতি সূত্রটা কি হবে? আয়তন বিকৃতি সমান সমান তাহলে কি লেখা যাবে? ছোট ভি, উপরে নাম ছিল ছোট, নিচে বড়। হ্যাঁ, এই ছোট ভিটা কি পড়ছে? আয়তনের বৃদ্ধি। আর এই বড় ভি হলো আদি আয়তন। তাহলে এটাকে আমরা আরেক ভাবেও সুন্দর করে লিখতে পারি, এটা ডেল ভিও লেখা যায়, বুঝলে? ডেল ভি বাই ভি। ডেল ভি মানে ছোট ভি, আয়তনের পরিবর্তন, আয়তনের বৃদ্ধি, একই কথাই না? ওখানে এই ছোট এল এর পরিবর্তে ডেল এলও বসাতে পারো তুমি, একই কথাই। আয়তন বিকৃতি গেল, এবার আসে পার্শ্ব বিকৃতি। তিন নম্বর, পার্শ্ব বিকৃতি। স্থিতিস্থাপক সীমার মধ্যে, স্থিতিস্থাপক সীমার মধ্যে একক মাত্রায় দুটি তলের আপেক্ষিক সরণকে, তাহলে আপেক্ষিক সরণকে পার্শ্ব বিকৃতি বলে। A B C D E F
এদিকে দেখো, এই একটা তলে একটা কাঠ এরকম ছিল, একটা বাক্স এরকম, একটা ঘন আকৃতি বস্তু এরকম ছিল, বুঝলে? ছিল, তোকে আমি ধাক্কা দিলাম, উপর তলটা ধাক্কা দিয়ে কাজ করে ফেলালাম, বুঝলে? তাহলে এই যে বিকৃতি হলো, এটাকে বলা হচ্ছে পার্শ্ব বিকৃতি। মানে কতটুকু ঝাড়গুলোকে আমি কাজ করে ফেলে দিলাম, নাকি? বুঝতে পারলে ঘটনা? একটা বাক্স এরকম ছিল, উপরের দিকে চাপ দিয়ে ব্যাখ্যা করে দিলাম, আগে ছিল এরকম, বুঝলে? চাপ দিয়ে কাজ করে ফেলে দিলাম। তাহলে দুটি তলের আপেক্ষিক সরণ, তাহলে দেখো এখান থেকে আগে এই এটা ছিল কতটুকু জানো? এটা যদি ধরে নেই, এটা হলো এক্স, এই দূরত্ব হলো এক্স। তাহলে বলো তো আগে তো ছিল এই সোজা, নাকি? তলটা সরে গেল, কতটুকু সরে গেল ওদিকে? কোনটা হবে? ডিই না? ডিই, এটাই ছিল আমাদের সরণ, এই এতটুকু সরে গেছে। তাহলে এই তলের তুলনায় এক্স পরিমাণ সরে গেল, এই তো হিসাব। এটা তাহলে এফ হবে, ই এফ। ওকে, তাহলে এখানে ব্যাবর্তন বিকৃতি বা পার্শ্ব বিকৃতি, পার্শ্ব বিকৃতি সমান কি লেখা যাচ্ছে বলো? যতটুকুন সরে গেল, কতটুকুন সরে গেছে? এক্স, সরি দুটাই এক্স ধরলাম, কারে এটা এক্স ধরেছে, এটা তাহলে ওয়াই ধরা লাগবে নয়? ওকে, তার মানে সরে গেল যেটা সেটা হলো ওয়াই, আর যেটা ছিল তল ছিল কত? এক্স, নাকি? এক্স থেকে সরলো ওয়াই, তাহলে ওয়াই এর নিচে এক্স। আর দেখো এখানে যে কোণটা তৈরি হলো না, এই কোণটাকে বলা হয় ব্যাবর্তন কোণ। এই যে কোণ উৎপন্ন হলো না, এটাকে বলা হয় ব্যাবর্তন কোণ বা কৃন্তন কোণও বলা হবে এটাকে, বুঝতে পারলে? ব্যাবর্তন কোণ বা কৃন্তন কোণ। তাহলে পার্শ্ব বিকৃতি এটা সমান সমান লেখা যাবে ট্যান থিটা, বা এটা সমান থিটা লেখা যাবে। এটা মাথায় রাখো, এই সূত্রটা কাজে লাগবে খুব, এই সূত্র দিয়ে সৃজনশীলে ব্যবহার হবে। যে পার্শ্ব বিকৃতি সমান সমান এই যে ওয়াই বাই এক্স লেখা যাবে, আবার এটা সমান আবার ট্যান থিটাও লেখা যাবে, বাই কোণটা যেটা আছে না ট্যান থিটা লেখা যাবে। থিটা খুবই ক্ষুদ্র হলে ট্যান থিটার মান থিটা হয়। ক্যালকুলেটর চাপ দিয়ে দেখো, রেডিয়ান এককে থিটার মান যদি খুবই এলাকি খুবই বেশি ব্যাখ্যা হয়ে যায়, চাপ দিলে কত তুমি বাঁকাতে পারবে? আর তুমি যদি বেশি বাঁকাতে পারো তাহলে তো ওটা তার স্থিতিস্থাপক সীমার মধ্যে থাকলো না, ও কি আগের অবস্থা ফিরে আসবে? খুব জোরে ঠেলা দিলে ব্যাখ্যা হয় ধুসে চলে গেল, ছাড়ে দেওয়া তো এবার কি হয়? আগের অবস্থা ফিরে আসবে? তাহলে এই বল প্রয়োগ করলে হবে এই ঘটনাগুলা? কোন বল প্রয়োগ করতে হবে? স্থিতিস্থাপক সীমার মধ্যে তোমার বলটা থাকতে হবে। তাহলে ওই সীমার মধ্যে থাকতে গেলে খুব বেশি ব্যাখ্যা হবে না, কিন্তু সেক্ষেত্রে থিটার মান যে খুব একটা বেশি তা না, কিন্তু 2 ডিগ্রি 3 ডিগ্রি বা 4 ডিগ্রি। দেখো ট্যান 4 ডিগ্রি মান যা ওই থিটার মান যা হবে, ট্যান 4 ডিগ্রি মান ওই একই আসবে। ট্যান থিটা সমান থিটা লেখা যায়, তোমরা একটু অধ্যয়ন করলাম না এগুলা? থিটা খুবই ক্ষুদ্র হলে ট্যান থিটা সমান সমান থিটা। হ্যাঁ, ও ভৌত আলোক বিজ্ঞানে ওই যে আমরা ডোরার যখন বের করলাম, ডোরার যখন দূরত্ব বের করলাম তখন ট্যান থিটা সমান থিটা ধরছিলাম। হ্যাঁ, থিটা তো সব রেডিয়ানে হিসাব করতে হবে। ওকে, ট্যান থিটা রেডিয়ানে বসালে ট্যান থিটা সমান থিটা হয়ে যাবে। ওকে, এই হলো ঘটনা, গেল পার্শ্ব বিকৃতি। কিন্তু শোনো, এটা গেল পার্শ্ব বিকৃতি, তাই না? তারপরে হলো পার্শ্ব বিকৃতি, এটা তো গেল একটা কিউবের ক্ষেত্রে, মানে একটা ঘন আকৃতির বস্তুর ক্ষেত্রে। কিন্তু বস্তুটা যদি এরকম হয়, বুঝলে, তার কোন একটা সিলিন্ডার আকৃতি তার হয়, তাহলে এর পার্শ্ব বিকৃতি কি হবে বলো? এর পার্শ্ব বিকৃতি হবে, মনে করো যে এর আগে এই যে ব্যাসার্ধ ছিল, এই গোলটা আছে না, খুবই ক্ষুদ্র হয়, তার যে এটা আছে না, এটাকে কি বলা হয়? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে এর একটা অবশ্যই ব্যাসার্ধ থাকবে না, গোল যে ব্যাসার্ধ থাকবে। তো তাহলে এই ব্যাসার্ধটা এটা ধরে নিলাম আমরা, হলো বর্তমানে এটা হলো আর। এগুলা এত বড় হয় না, তাও আমি অনেক বড় আগেছি। কিন্তু এটাকে যদি টান দিয়ে তুমি লম্বা করলে, টান দিয়ে এটাকে তারটা তুমি যদি লম্বা করে নিয়ে আসো, এভাবে লম্বা করে নিয়ে আসো, তাহলে বলো এই আর এর মান এটা কম হবে না বেশি হবে? চিকন হয়ে যাবে না? রুটি তৈরি করে না, ইঙ্গে বলে না, একেবারে সীমাই বানায় না, ওটা টানে লম্বা করে দিনি, ওটা চিকন হবে না মোটা হবে? চিকন হয়ে যাবে না? যে কোনো জিনিস টানে লম্বা করলে চিকন হবে না?
চোখের সামনে দেখো তো তোমরা ওগুলা রাবার বলে রাবার। হ্যাঁ, তাহলে এই যে মানে ছোট হয়ে আসবে, কিন্তু দৈর্ঘ্য বাড়লে ব্যাসার্ধ কি হবে? ছোট হয়ে আসবে, আর এর মান ছোট হয়ে আসবে। তাহলে এই আর এর মান কতখানি ছোট হলে সেটা আমরা জানি না, ধরে নেই এটা হলো ছোট হয়েছে হলো ডেল আর পরিমাণ। আগে ব্যাসার্ধ ছিল, আগে ব্যাসার্ধ আর এর মান ছিল 3, আর এখন নতুন করে আর প্রাইম হয়েছে হলো 2। ডেল আর কত? 1 না? ডেল আর এর মান হবে 1। তাহলে এই ক্ষেত্রে পার্শ্ব বিকৃতির ক্ষেত্রে তারের ক্ষেত্রে তাহলে সরু তারের ক্ষেত্রে দেখো, সরু তারের ক্ষেত্রে পার্শ্ব বিকৃতি হবে হলো যতটুকুন ব্যাসার্ধ কমলো, নাকি ব্যাসার্ধ কমলো ডিভাইডেড ব্যাসার্ধ ছিল কত? আর ডেল আর বাই আর। এটা হলো পার্শ্ব বিকৃতি। এটা পার্শ্ব বিকৃতি কার ক্ষেত্রে? সরু তারের ক্ষেত্রে, কোন একটা তারের ক্ষেত্রে। আর এটা হলো কোন একটা আয়তাকার বস্তুর ক্ষেত্রে, কোন একটা আয়তাকার বস্তুর ক্ষেত্রে। পীড়ন মানে কিন্তু পীড়নই, পীড়ন নিয়ে নতুন আলোচনা করব না। পীড়ন মানেই এফ বাই এ, সব জায়গা এফ বাই এ। হ্যাঁ, পার্শ্ব বিকৃতি শেষ। বিবর্তন পীড়ন নিয়ে আলোচনা করা লাগবে, একই ঘটনায়। পীড়নের ক্ষেত্রে সব ক্ষেত্রে একই ঘটনা, খালি চেঞ্জ হবে হলো ওখানে বসবে হলো বিবর্তন বিকৃতিটা, বুঝলে? বিবর্তন বিকৃতির জন্য একক ক্ষেত্রফল থেকে উদ্ভূত বাধাদানকারী বল সব ঠিকঠাক থাকবে। পীড়ন মানে সব জায়গায় পীড়ন কিন্তু একই, পীড়ন মানে এফ বাই এ। ওকে, আর কোনো কথা নেই। ওকে, গেল। এবারে হবে হলো পয়সনের অনুপাত। স্থিতি স্থাপক সীমার মধ্যে কি পারনি রে? বিকেলে ঘুমাতে ফেব্রুয়ারি থেকে ঘুম আসে না। কত ঘুম পারে কি লাভ? সীমার মধ্যে পার্শ্ব বিকৃতি ও আমি আর কই যে আমার তখন ঘুম আল্লাহ জানা কমে যায়, আরো আমার তখন ঘুম কমে যায়। আমার 4 ঘন্টা ঘুম পাইলে জানো, 4 থেকে সর্বোচ্চ 6 ঘন্টা নয় ঘুম পারবো। কত ঘুম পারা লাগবে? ঘুম পারা মানে তো লস। হ্যাঁ, ঘুম পারে কি লাভ বলো? স্থিতি সীমার মধ্যে পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি, দেখো সেটা এইভাবে দেওয়া যাত, আমি একটু সুন্দর করে দিলাম। স্থিতিস্থাপক সীমার মধ্যে পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাতকেই বলা হয় পয়সনের অনুপাত। এটা সংজ্ঞা, কিন্তু তোমাদের বোঝার জন্য এভাবে দিলাম যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুবক সংখ্যা, একটি ধ্রুবক সংখ্যা। এই ধ্রুবককেই বলা হয় ধ্রুবক সংখ্যা। এই ধ্রুবক সংখ্যাকে পয়সনের অনুপাত বলে। কার হেসকে উঠল? সুমনার। পানি খাও, পানি খাও। তোমার কার্বন ডাই অক্সাইড কমে গেছে?
রক্তে। প্রয়োজনে মুখ বন্ধ করে রাখো। একে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। এই সংজ্ঞা তো আমাকে সমীকরণ তো আমাকে দেওয়া লাগবে না, আমি সমীকরণ যা যা দিচ্ছি তোমরা এখন বানিয়ে নাও। কি বল, সংজ্ঞার মধ্যে বলে দিচ্ছি কেমন করে এটা পয়সনের অনুপাতটা বের করা লাগবে। দেখো, স্থিতিস্থাপক সীমার মধ্যে পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত। পার্শ্ব বিকৃতি কোনটা? ডেল আর বাই আর নাকি, এটা হলো পার্শ্ব বিকৃতি। তোমার এখন ওটাও তো ওয়াই বাই এক্স, ওটাও তো না। তোমাদের পরীক্ষায় ওই যে বাক্স টাক্স এগুলো আসবে না, সবচেয়ে বেশি আসবে হলো শুধুমাত্র তার নিয়ে। শুরু তারের উপর ঝোলাবে, যা কিছু করবে সবকিছু এরকম একটা তারের উপরই ঘটনা ঘটবে সব। এই জন্য এটা পার্শ্ব বিকৃতি, ওটা না। তাহলে পয়সনের অনুপাত দেখো, সিগমা সমান সমান পার্শ্ব বিকৃতি কি, ডেল আর বাই আর ভাগ, আমাকে সাহায্য কেউ করে না রে, আরে নিজেকে নিয়ে ব্যস্ত সবাই রে, সবাই স্বার্থপর হয়ে গেছে রে। তুমি কও এই গোলটার নাম কি, এই গোলটার নাম কি কেউ কও? সিগমা উডা রে। সিগমার সূত্র মানে দাও। দেখো, পার্শ্ব বিকৃতি আর দৈর্ঘ্য বিকৃতির অনুপাত, তাই তো? তাহলে এল ডিভাইডেড তাহলে এটা উল্টে যাবে না, তাহলে কি হবে? ডেল আর এল ডিভাইডেড আর ছোট এল নাকি? ওকে, এটাই হলো আমাদের পয়সনের অনুপাত বের করার সূত্র। এখান থেকে আমরা অনেক কিছু বের করব, কিন্তু সূত্রটা আমার একদম ভুলভাল হয়ে গেছে, মানে বিশাল ভুল। সেই ভুল মানে কি, সেই ভুল। দেখো না ভুলটা কি, বলো দৈর্ঘ্য বিকৃতি। দেখো এল এর সাথে আর ডেল আর এর সম্পর্কটা কি? দেখো এল মানে কি, দৈর্ঘ্য বৃদ্ধি নয়? তুমি টানে যদি দৈর্ঘ্য বৃদ্ধি করো তাহলে বলো ডেল আর বাড়বে না কমবে? কমবে। তাহলে এল এর সাথে আর এর সম্পর্ক বিপরীতমুখী না? তা দুটা বিপরীতমুখী জিনিস কি আছে, গুণ হয়ে আছে। তাহলে এল এর সাথে তাহলে একটা প্লাস হলে আরেকটা কি হবে? কোনটা প্লাস? এল প্লাস নাকি ডেল আর প্লাস? কোনটা প্লাস? এল প্লাস, যে বৃদ্ধি পাচ্ছে। বাড়া মানে কি, তোমার টাকা বাড়তেছে মানে কি, পজিটিভ না? বৃদ্ধি পাচ্ছে প্লাস, আর টাকা কমলো ওটা কি? মাইনাস, নেগেটিভ হচ্ছে না? তাহলে কে বাড়তেছে? এল বাড়তেছে। কে কমতেছে? ডেল আর কমতেছে। তাহলে কোনটা মাইনাস? তাহলে এল আর দুটো একসাথে ঘটবে না? এরকমটা না ওই আর ওই 3 দিন পর ঘটবে, তা তো না। এল আর একসাথে ঘটবে, এল টানে লম্বা করবে, একই সাথে আর ছোট হয়ে যাবে, নাকি বললো? তাহলে মানে এল এর সাথে আমার কথা শুনতেছিলে? তুমি আমার কথা শুনতেছিলে? কি বলতেছিলাম? চোখ মুখ দেখে কেন জানি মনে হচ্ছিল কেবল আসলো, কেবল আসলো, ধবাস করে বলো, মনে হচ্ছে আমার ওরকম দেখেই। দেখো তাহলে এল এর সাথে আর এর সম্পর্ক কি? বিপরীত। এল যদি প্লাস হয় আর কি? ডেল আর মাইনাস। আমার মন খারাপ করে দিতে, সরি। ওকে, তাহলে কি বলবে? এক্সট্রিমলি সরি। ওটা শেষ হয়ে গেলে তারপরে কি করবো?
সরি, আমি খুবই সরি। নাকি বাংলা ইংরেজি মিশে করা লাগবে তখন? তাহলে সামনে কি দেওয়া লাগবে এখন বলো তো? এই মাইনাসটা কার মাইনাস? এটা ডিলারের মাইনাস। এবার সূত্র সঠিক আছে। তাহলে সামনে আমার উচিত ছিল সামনে একটা আগে থেকেই মাইনাস দেওয়া, মাইনাস দেওয়া। তাহলে এটা হলো আমরা আসল সূত্র, বুঝলে? শোনো, পয়সনের অনুপাত এটা হলো সবসময় কিন্তু ধনাত্মকই হয়, প্রায় অধিকাংশ ক্ষেত্রেই ধনাত্মক। কেন ধনাত্মক হবে বলো তো? কারণ সামনে কি আসলো? একটা মাইনাস আসলো। এখন ডেলারের মান কি বসবে ওখানে? বসার সময় আবার কি বসাবে তুমি? মাইনাস বসাবে না? তখন ওই মাইনাস আর মাইনাসে কি হবে? প্লাস হবে। দেখো, পয়সনের অনুপাত, সিগমা এর ভ্যালু, সিগমা মানে পয়সনের অনুপাত কিন্তু। ওকে, সিগমা এর মান সব ক্ষেত্রে সব ক্ষেত্রে। কও, গান কও। কে গান পারো? গান পারো না কেউ? কেন? কার গলা ভালো? গানের গলা ভালো কার? থাকিবার ভালো? মাছি উড়ে চলে যাবে। শোনার কোন গানের কোনটা ভালো? ওই ব্যাচের ওরা আমার গান শুনেছিল রে, ওই যে এক গান গান গাই শুনেছিল আশি নাকি। ওকে, সিগমা এর মান দেখাই। সিগমা এর মান কিন্তু ওই যে -1 প্লাস হাফ, এর এই সীমার মধ্যেই হবে, কিন্তু এর বাইরে হবে না। যদি হয় অঙ্ক করে, যদি হবে না তো, কিন্তু তুমি অঙ্ক করে বের করে দেখলে হয়েছে। মাথা কেন নষ্ট হবে? তার মানে এখানে সব ঘটনা কার মধ্যে হতে হবে? স্থিতিস্থাপক সীমার মধ্যে হবে। তার মানে সিগমার মান যদি অত বের হয়, তার মানে তুমি স্থিতিস্থাপক সীমাকে তুমি বাইরে চলে গেছো, তারটা ছিঁড়ে গেছে, তুমি তার ছিঁড়ে ফেলাইছো। তার ছিঁড়ে ফেলালে হবে না, বুঝলে? উনি সময় প্রশ্ন করবে, কিন্তু তারটা ছিঁড়বে কি ছিঁড়বে না, কি বের করবে? তার ছিঁড়বে কি ছিঁড়বে না? না না, প্রশ্ন করবে, তুমি কি বের করবে? সিগমা বের করে দেখবে, সিগমার ভ্যালু এর মধ্যে যদি থাকে তাহলে বলবে তার ছিঁড়বে না। আর সিগমার ভ্যালু যদি এর এই সীমার বাইরে থাকে তাহলে এখান থেকে, এটা কিন্তু এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, এমসিকিউ কিন্তু আসবে এটা। এই সরি কওয়া থাক, আমি ওর বদলে আমি সরি করলাম না। সরি কও। না, ও আমাকে অ্যাসিস্ট্যান্ট রাখেনি। অ্যাসিস্ট্যান্ট আমাকে কে রাখছে জানো? না, টাকা নয়। পৃথিবীর মানুষ হলো 850 কোটি মানুষ। তো 850 কোটি মানুষের মধ্যে কারো মনে যেন আঘাত যেন আমি না দিই, সেই জন্য আল্লাহ আমাকে পাঠাইছে, বুঝলে? ওটা আমি না বুঝে দিয়েছি। না বুঝে কিছু করলে আল্লাহ ক্ষমা করে দেয়। আমি আসলে বুঝাই পাই না, আমি বুঝা পাই না যে আঘাত পাবে কি পাবে না, কিন্তু কয়ে তারপর বুঝা পাই, যখন পাই তখন বুঝা পারি। এই অনেক ওকে, কি বললাম লাস্ট? পয়সনের অনুপাত, তাই না? ওকে, গেল। ওকে, তাহলে এতক্ষণ যেটা করলাম এলা কিন্তু গুরুত্বপূর্ণ কাজ নয়। এবার যেটা হবে সেটা হবে গুরুত্বপূর্ণ কাজ। কেন দরকার ছিল? এখন যেটা লিখবো এতক্ষণ যেটা করলাম, মোলা স্যার এটা বুঝবে না। হুকের সূত্র, বিজ্ঞান হুক, রবার্ট হুক। এটা তো তোমার 9-10 এ পড়ছো, স্থিতিস্থাপক। এটা 9-10 এর টপিক। সীমার মধ্যে পীড়ন ও বিকৃতি সমানুপাতিক। এটা হলো ভাষা থাকিবা, হলো পীড়ন ও বিকৃতি সমানুপাতিক, না কি বললে? পীড়ন বিকৃতি সমানুপাতিক।
হ্যাঁ, পীড়ন বিকৃতির এই বলে খুব বদ আসল, এতই বদমাইশ বিজ্ঞানী, খুব বদ, ভালো নয় এই লোক, বদমাইশি করেছে। এই সূত্র আবিষ্কার করে বলে কাকু কয়নি, এই 100 বছর পর মানুষ জানে এই সূত্র, পেপারত দিয়েছিল, এতই বদমাইশ। এমনিতেও বদমাইশ, নিউটনের সাথে খালি শত্রুতা করে। এই ছিল রয়্যাল সোসাইটির চেয়ারম্যান ছিল রবার্ট হুক, বুঝলে, রয়্যাল সোসাইটির চেয়ারম্যান ছিল। ওই চেয়ারম্যান ছিল, নিউটন তো বাচ্চা মানুষ, বাচ্চা ছোট ছোট, ওর তুলনায় বয়স কম, কিন্তু নিউটনের বয়স কম। আর এর বয়স, হুকের বয়স কত, 40-50, চেয়ারম্যান। আর বিজ্ঞান নিউটন হলো রয়্যাল সোসাইটির একজন সাধারণ মেম্বার, ছোট বয়সও কম, ছাত্র মানুষ। এখন নিউটন তো ছোট থেকে খুব ট্যালেন্ট, ও করে কি খুব জটিল জটিল বিষয়গুলো আনে, ও রবার্ট হুক দেখ, রবার্ট হুক ভেঞ্চি কাটে, নেয় না, আমলেই নেয় না। ও চেয়ারম্যান, ও যা করবে তাই হবে, নিউটনের কথাই শোনে না, বুঝলে, দামি যায় না। নিউটন এমন এমন কথা বলে, এমন কি কথাগুলো আবার হুক বুঝেও না, বুঝলে। নিউটন তো কি করলো, মনের দুঃখে করলো কি, প্রিন্সিপাল ম্যাথমেটিকা কি জানি একটা বই ছাপালো না, নিউটন বই ছাপালো। ওই বইয়ের মধ্যে ওই ওর দুঃখে, বিজ্ঞানী রবার্ট হুকের দুঃখে ওই বইটা ছাপালো। ছাপার পর বইয়ের মধ্যে সমস্ত তথ্যগুলো নোট করে রাখে, পরবর্তীতে আসে এগুলা নিয়ে গবেষণা হলো, তারপরে তো গোটা দুনিয়ার মানুষ জানে গেল যে বিজ্ঞান নিউটন ইনকারা বিজ্ঞানী, ওই বই থেকে জানলো কিন্তু। হ্যাঁ, সবাই সেটা জানলো ওই বই থেকে। কিন্তু কত বড় বদমাইশ তাহলে চিন্তা করছো, এত বদমাইশি ছিল। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক, পীড়ন বিকৃতির সমানুপাতিক, অর্থাৎ ধ্রুব গুণন বিকৃতি। এই পীড়ন আর বিকৃতির এই অনুপাতকে বলা হয়, যে ধ্রুবকটা তৈরি হলো না, এই ধ্রুবকের নাম হলো স্থিতিস্থাপক গুণাঙ্ক। পীড়ন ও বিকৃতির এই অনুপাতকে স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে। স্থিতিস্থাপক গুণাঙ্ক, পীড়ন ও বিকৃতির এই অনুপাতকে স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে। সিমটা খুলে দেখো, অন্য সিম তিনটা সিম দৈর্ঘ্য পীড়নের জন্য স্থিতি দৈর্ঘ্য পীড়নের জন্য স্থাপক গুণাঙ্ককে, দৈর্ঘ্য পীড়নের জন্য স্থিতিস্থাপক গুণাঙ্ককে
ইয়ং এর গুণাঙ্ক। ইয়ং এর গুণাঙ্ক বা YOUN ইয়াংস মডুলাস বলে। সূত্রটা বানিয়ে দাও। এটা কিন্তু আছে সূত্র, এই একটা সূত্রে সব অঙ্ক শেষ। এখানে যে সূত্রটা এবার তৈরি হবে এটাই হলো এই অধ্যায়ের মূল সূত্র, প্রধান সূত্র। সূত্রটা তোমরা বানাও তো একটু। সূত্র বানানোর জন্য যত জিনিসপত্র যা আছে সব দিয়েছি তোমার। কি ছাড়া দিবে বলে, বলে ছাড়া দিবে, ছাড়া দিলে আজকে একটা অধ্যায় আর শেষ জীবন থেকে। ওকে ঠিক আছে। কালকে শোনো এই অধ্যায় যা আছে প্রশ্নগুলো একটু দেখবে, বুঝতে পারলে? কালকে প্রশ্নগুলো দেখবে, একটু বোঝার চেষ্টা করবে, তাহলেই হয়ে যাবে। সব দিয়ে দিলাম। ইয়াংস মডুলাস বা ইয়ং এর গুণাঙ্ক। তাহলে ইয়ং এর গুণাঙ্ক মানে এটা হলো দৈর্ঘ্য পীড়নের জন্য, বুঝলে? দৈর্ঘ্য যখন কম বেশি হবে তখন কিন্তু ওই দৈর্ঘ্য পীড়ন আর কি বিকৃতি, মানে কি বিকৃতি? এটা দৈর্ঘ্য বিকৃতি, বুঝতে পারলে? দেখো পীড়ন, দেখো ধ্রুবক, দেখো পীড়ন আর বিকৃতি। কি পীড়ন আমি বলছি? পীড়ন কয় প্রকার? দৈর্ঘ্যের জন্য দৈর্ঘ্য পীড়ন, আয়তনের জন্য আয়তন পীড়ন, আর পার্শ্ব বিকৃতির জন্য ব্যবর্তন পীড়ন, নাকি? তাহলে গেল বিকৃতি। বিকৃতি তাহলে কয় প্রকার? বিকৃতি 3 প্রকার, নাকি? তাহলে ধ্রুবকটা কি? পীড়ন ডিভাইডেড বিকৃতি। তাহলে দৈর্ঘ্যের জন্য কি হবে? উপরে হবে দৈর্ঘ্য পীড়ন, নিচে হবে দৈর্ঘ্য বিকৃতি। তাহলে আয়তনের জন্য হবে উপরে আয়তন পীড়ন আর নিচে হবে আয়তন বিকৃতি। তারপরে কি ছিল? তাহলে দৈর্ঘ্য পীড়নের জন্য স্থিতি, ওটার নাম তোমরা উভয় বলবে কিন্তু। তাহলে দৈর্ঘ্য পীড়নের জন্য স্থিতি স্থাপক গুণাঙ্ককে বলা হয় ইয়ং এর গুণাঙ্ক। তাহলে আয়তনের জন্য আয়তন পীড়নের জন্য তাহলে স্থিতি স্থাপক গুণাঙ্ককে বলা হয় আয়তন গুণাঙ্ক, বুঝতে পারলে? তাহলে পার্শ্ব বিকৃতির জন্য স্থিতি স্থাপক গুণাঙ্ক ওর নাম কি হওয়া উচিত? ব্যবর্তন গুণাঙ্ক। জি না, ওটা নয়, এটার নাম হচ্ছে দৃঢ়তার গুণাঙ্ক। হ্যাঁ, দৃঢ়তার গুণাঙ্ক, দৃঢ়তা। ওটা দ্বারা বোঝানো হয় একটা জিনিস কতটুকু শক্ত হয়ে দাঁড়ে আছে, নয়? এই জন্য ওটাকে বলা হয় দৃঢ়তার গুণাঙ্ক। ওকে, তাহলে এই শুধু বলো সুমনা কি করছিস ওই সব? হ্যাঁ, দৈর্ঘ্য পীড়ন। তাই পীড়ন মানে দৈর্ঘ্য পীড়ন হোক আর আয়তন পীড়ন যা মূলত তা হোক, পীড়ন তো পীড়নই। কি F/A। তাহলে নিচে কি? FL/L বিকৃতি রে। অতগুলা কইলে আমি বুঝবো? অতগুলা তো বুঝাই পাবো না আমি। তাহলে y সমান সমান F ছোট L নয়? ও উপরে চলে যাও, উপরে চলে বড় L, A ছোট L। ব্যাস, ঘটনা শেষ। এটাই হলো আমাদের এই অধ্যায়ের প্রাণ ভ্রমরা। হ্যাঁ, প্রাণ ভ্রমরা, এটা লিখে নাও, প্রাণ ভ্রমরা লিখে নাও। এটা দিয়ে আমাদের কাজ হবে, যা কাজ সব এটা দিয়ে। আর ওই যে আরেকটা কি জানি সূত্র লিখে দিলাম, কি ওটা পয়সনের অনুপাত সিগমা আছে না, সিগমা, ওইটা দিয়ে। এই দুইটা শেষ। এখন এটা গেল দৈর্ঘ্য পীড়নের জন্য। এবারে আসলো আয়তন পীড়ন। একই সেম টু সেম থাকবে, একই থাকবে সব। এটা গেল দৈর্ঘ্য পীড়নের জন্য। এবার আয়তন পীড়নের জন্য। স্থিতি এটা আছে মুহিবুলের,
পদার্থের গাঠনিক ধর্ম নাই মনে হয়। হ্যাঁ ফার্স্ট পেপারে এই যে এই সূত্র দিয়ে তোমার অঙ্ক চলে আসছে, দাও মই বলবো বুঝলে, এই সূত্র দিয়ে অঙ্ক চলে আসছে। এটা আর কিছু নাই, এই একটা সূত্রই, আর কোনো সূত্রই নাই। যেমন আয়তন পিণ্ডের জন্য স্থিতিস্থাপক গুণাঙ্ককে যদি থাকে তাহলে এখান থেকে আসবে এটাই, আয়তন গুণাঙ্ক বা VUL বাল্ক। এই সূত্র 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 আমাকে বানিয়ে দাও, সূত্র বানিয়ে দাও। তাহলে দেখো আয়তন পীড়নের জন্য স্থিতিস্থাপক গুণাঙ্ককে বলা হচ্ছে আয়তন গুণাঙ্ক বা বাল্ক মডুলাস। তাহলে এটা এটা কি দ্বারা প্রকাশ করবো? অবশ্যই বি দ্বারা। তাহলে বি সমান হবে দেখো মানে পীড়ন তো সবসময় একই থাকবে, F বাই A, আর নিচে হচ্ছে আয়তন বিকৃতি মানে ছোট ভি ছোট ভি না লিখে এক কাজ করি তো ডেল ভি লিখি, তো দুটা ভি দেখতে একই রকম লাগতেছে, ঝামেলা হয়ে যাচ্ছে। বল আমি পাই না, আমার মনের মধ্যে সরল মনে তুমি পেঁয়াজ দিবা করছো হুর। ওকে ঠিক আছে, তাহলে ভি সমান সমান কি হলো? F বড় ভি ডিভাইডেড A ইন্টু ডেল ভি। ছোট ভি আর দিলাম না, ছোট ভি বড় ভি দেখতে প্রায় একরকমই লাগে। ভি মানে পরিবর্তন, আয়তনের পরিবর্তন, ছোট ভি। এটা গেল আয়তন। কত তারিখে কি উপলক্ষে? কত 30 তারিখে? তাহলে তো ভালো হলো, তোমার একটা অধ্যায় কমপ্লিট হয়ে যাবে। যাও বর্তন পীড়নের জন্য স্থিতিস্থাপক গুণাঙ্ককে এগুলা মুখস্থ করবে আজকে রাতে 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 তাহলে মুখস্থ রাখবে, তাহলে সৃজনশীলের বিষয়গুলো সহজ মনে হবে। বিবর্তন পীড়নের জন্য স্থিতিস্থাপক, বিবর্তন পীড়ন মানে তো পার্শ্ব পীড়ন নয়, সরি পার্শ্ব বিকৃতির জন্য যে পীড়নটা। বিবর্তন পীড়নের জন্য স্থিতিস্থাপক গুণাঙ্ককে দৃঢ়তার গুণাঙ্ক, বুঝলে? দৃঢ়তার কারণ কি জানো? এটা বাক সংখ্যায় দ্বারা আছে। পার্শ্ব বিকৃতি মানে কি? এদিকে চাপ দিবে, তাই না? তাহলে এই যে পার্শ্ব বিকৃতি দ্বারা এই পীড়নটা দ্বারা বোঝানো হয় একটা জিনিস কত দূরে দাঁড়িয়ে থাকবে, দৃঢ় হয়ে থাকবে, তাই না? আমাকে চাপ দিলে আমি লোভে চলে গেলাম, আরেকজন চাপ দিলে গেল না, বলো দৃঢ় কে? ওই না, আমাকে চাপ দিলে আমি এতটুকু কাজ হয়ে গেলাম, আরেকজন চাপ দিলে ওই সামান্য কাজ হলো। তাহলে পার্শ্ব বিকৃতির ফলে যে পীড়নটা হলো, এই পীড়নের নাম অবশ্যই এটার সাথে সম্পর্কিত দৃঢ়তার একটা সম্পর্ক আছে। দৃঢ়তা মানে কি? কত শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, তাই না? ওকে, এই জন্য ওর নাম দেওয়া হয়েছে দৃঢ়তার গুণাঙ্ক। স্থিতিস্থাপক গুণাঙ্ককে দৃঢ়তার গুণাঙ্ক বা মডিউলাস অফ রিজিডিটি, মডুলাস অফ রিজিডিটি। মডুলাস অফ রিজিডিটি, রিজিডিটি মানে হলো দৃঢ়তা, বুঝলে? রিজিডিটি মানে হলো দৃঢ়তা, কতটা শক্ত হয়ে তুমি দাঁড়িয়ে থাকতে পারো। তাহলে একে কি দ্বারা প্রকাশ করা হয় জানো? এন দ্বারা। হ্যাঁ, ছোট হাতের এন। আর নিয়ে ঝামেলা আছে, আর দ্বারা অনেক কিছু বোঝায়, এই জন্য আর দ্বারা ওই সামনে এক আছে না, সান্দ্রতা গুণাঙ্ক টুণাঙ্ক হাবিড়ি যাবে আছে, অধ্যায় আরো কিছু আছে, তো এই জন্য আর দ্বারা অন্য কিছুকে বোঝানো হয়, এই জন্যই এখানে এটাকে প্রকাশ করা হয় এন দ্বারা। কিছু মনে করে না, জান সমান হবে। ওকে, তাহলে এটার সূত্র তাহলে বুঝাই পারিস নয়? F বাই A ডিভাইডেড
ডেল আর ডিভাইডেড আর বা এফ আর ডিভাইডেড এ ইন্টু ডেল আর। ওকে, ওকে, বাংলা কিছু কথা বলে নেই, ওটা সৃজনশীলের সাহায্য করবে। শোনো, তোমরা দেখবে যে প্রায় প্রশ্নে বলবে যে কোনটার স্থিতিস্থাপকতা বেশি, কোনটা বেশি শক্তিশালী, কোনটা বেশি দৃঢ়, কোনটা বেশি ভর নিতে পারবে, এরকম প্রশ্ন করবে। যে প্রশ্নই করুক না কেন, অ্যান্সার হবে একটাই, সেটা হলো চাইছে আসলে ওয়াই এর মান চাইছে। ওয়াই কি? ইয়াং এর গুণাঙ্ক নাকি ইয়াংস মডুলাস। ইয়াং এর গুণাঙ্ক মানে ওয়াই এর মান চাইছে। কে বেশি শক্তিশালী, কে বেশি দৃঢ়? হ্যাঁ, যার ওয়াই এর মান যত বেশি তার স্থিতিস্থাপকতাও তত বেশি। বুঝতে পারলে? এই প্রশ্ন করবে যে দুটো পাত দিবে তোমাকে, একটা লোহা দিবে আরেকটা মনে করো তামা দিবে, দিয়ে বলবে কার স্থিতিস্থাপকতা বেশি। একটা লোহার তুলনায় একটা প্লাস্টিকের স্থিতিস্থাপকতা বেশি না কম? কার বেশি? লোহার বেশি না প্লাস্টিকের বেশি স্থিতিস্থাপকতা? স্থিতিস্থাপকতা, স্থিতিস্থাপকতা মানে বোঝো আগের অবস্থায় ফিরে আসা, আগের অবস্থায় ফিরে আসার ক্ষমতাটা কার বেশি? লোহার বেশি। প্লাস্টিকের তুলনায় লোহার বেশি নয়। তুমি এটা প্লাস্টিক আছে না, এটা ব্যাখ্যা করে এখানে চাপিয়ে নিয়ে যাও দিন, কত আসার আগের অবস্থায় ফিরে আসার ক্ষমতা তো এত কম। একটা লোহার তুমি বেশি তো বাঁকাতেই পারবে না, হালকা না বাঁকানোর সাথে সাথে আগের অবস্থায় ফিরে চলে যাবে। কিন্তু বেশি একই বল প্রয়োগ করা লাগবে না, এখানে যা বল প্রয়োগ করলে এটা বাঁকা হয় এখানে চলে যাবে। আর হাতে একটা লোহা নাও, তুমি একটা লোহা নাও, লোহানে খুব কতটুকু একই বল প্রয়োগ করে কতটুকুনি বাঁকাতে পারবে তুমি? খুব বেশি বাঁকাতে পারবে? তাহলে ওখান থেকে হালকা একটু বাঁকালে আগের অবস্থা ফিরে চলে গেল। তাহলে একই বল একে প্রয়োগ করলে দেখা যাবে ভাঙিয়ে চলে গেছে, আগের অবস্থা আর আসবেই না। সেম বল প্রয়োগ করতে হবে তো নাকি? তাহলে স্থিতিস্থাপকতা হলো যার বেশি তার ইয়াংস মডুলাসও বেশি, বা ইয়াংস মডুলাস যার বেশি তার স্থিতিস্থাপক ধর্মও বেশি। ওয়াই চাইছে, সোজা বাংলায় শুধু ওয়াই বের করতে হবে আমাদেরকে। উড়ি আরেকটা টপিক তো বাদ গেল রে, মনে পড়ে গেল আরেকটা বিষয় বাদ পড়ে গেল। দেখো একটা বিষয় বাদ পড়ে গেল, শ্রেণীতে যুক্ত করলে দুটি ভিন্ন উপাদানের বস্তুকে শ্রেণীকে যুক্ত হলো। দেখো দুটি ভিন্ন উপাদানের বস্তুকে, ভিন্ন উপাদান বলার অর্থ কি জানো? আমি কি চেঞ্জ করে দিচ্ছি? ওয়ার মান চেঞ্জ করে দিচ্ছি। উপাদান যদি একই থাকে, লোহা মানে লোহাকে তুমি দলা পাকাও যাই মনে তাই করো, লোহার মানে অর ইয়াং এর মডুলাস ফিক্সড। বুঝতে পারলে? শোনো, উপাদান ফিক্সড মানে অর ওয়াই ফিক্সড। বুঝতে পারলে? লোহার ইয়াং এর গুণাঙ্ক সব একই হবে। লোহা মানে লোহাই, একটা নির্দিষ্ট ধ্রুবক, কিন্তু লোহার জন্য ওয়ার মান ধ্রুবক, লোহার জন্য সিগমার মান ধ্রুবক। সিগমা আর ওয়াই এই দুটা কিন্তু ধ্রুবক একটা নির্দিষ্ট উপাদানের জন্য। বুঝতে পারলে? লোহা মানে লোহা, তুমি লোহা যত বড়ই করো না, এত বড় করো, এত বড় করে টানি যত বড়ই করো না কেন, ওয়াই ফিক্সড। মানে ওয়াই এর সম্পর্ক হলো উপাদানের সাথে, মানে কোন উপাদান দিয়ে তৈরি হয়েছে। সিগমারও একই ঘটনাই ঘটবে কিন্তু। বুঝতে পারলে? তার মানে দেখো দুটি ভিন্ন উপাদানের বস্তুকে শ্রেণীতে যুক্ত করলে, শ্রেণীতে ওই যে রোদের হিসাব টিকাস আসলে চলে আসবে অনেকটাই। শ্রেণীতে ভিন্ন উপাদান মানে কি? আমি কি চেঞ্জ করে দিছি? ওয়াই চেঞ্জ করে দিছি। তাহলে দুটা বস্তু দেখো এখানে ঝুলালাম, এই একটা তার, একটা এর সাথে মনে করো নতুন আরেকটা তার আমি লাগাইছি। তাহলে এর ইয়াং এর গুণাঙ্ক কত হবে? y1। তাহলে এর ইয়াং এর গুণাঙ্ক কত হবে? y2 হবে নাকি? ওকে, ইয়াং এর গুণাঙ্ক y2 হবে। এখানে মনে করো ভর ঝুলে দিলাম, এখানে ভর ঝুলে দিলাম 10 নিউটন, ওজন ঝুলে দিলাম। ভর দিলে আবার নিউটন করা লাগবে, তো তার সে বলতে ওজনে দিলাম। বলো এই যে 10 নিউটন বলটা, দুটা তার দিলাম কিন্তু, এ একটা তার, এ একটা তার, দুটো তারক দিলাম নয়? ওকে, তাহলে এই দুটা তারের জন্য এই ওজনটা কি সমান? সমান। তাহলে একই বল এক যা প্রয়োগ করবে অক কিন্তু তাই প্রয়োগ করবে। শ্রেণীতে আছে যে, শ্রেণীতে মাথায় রাখবে, শ্রেণীতে থাকলে এফ সমান এফ, এই তারের জন্য এফ যা, ওই তারের জন্য কিন্তু এফ সেম টু সেম থাকবে।
বুঝতে পারলে? আর যদি শ্রেণীতে না দিয়ে যদি সমান্তরালে যুক্ত করি, এই একটা তার নিলাম, এই একটা তার নিলাম, দুটো তার নিলাম মনে করো, কোন একটা কিছু দিয়ে আমি এইভাবে ঝুলালাম মনে করো, এভাবে ঝুলে দিলাম, এখানে 10 নিউটন বল প্রয়োগ করলাম। তাহলে বলো এর ইয়াং এর গুণাঙ্ক যা অরও কি তাই হবে? মোটেও না, উপাদান চেঞ্জ করে দিলাম, দুটো তার আলাদা তার। তাহলে বল এর ক্ষেত্রে কি ফিক্সড হবে, কি সেম থাকবে? কোন জিনিসটা? না, দৈর্ঘ্য বৃদ্ধিটা সেম থাকবে, অর্থাৎ ছোট হাতের এল, এল সমান এল ফিক্সড। টানে লম্বা করলে ই যতখানি লম্বা হবে, ই যতখানি লম্বা হবে, একসাথে আসে না দুজনা, কি বাঁধনে বাঁধা দুজনা নয়? ওকে, তার মানে টানলে ও যতখানি লম্বা হবে ইও ঠিক সেম টু, ওর জন্য এল যায়, ওর জন্য এল তাই, ওর জন্য এফ যায়, এর জন্য এফ তাই। এখন এফ এর সূত্র নতুন করে এখানে ফেলাও। এফ সমান সমান তুমি জানো না কি সূত্র ছিল? ওয়াই সূত্র কি ছিল? ওয়াই সমান ওয়াই ওয়ান সমান সমান এফ বড় এল ডিভাইডেড এ ছোট এল। কিন্তু এখানে ঘটনা ঘটবে, কিন্তু এটা কার ক্ষেত্রে? এটা এর ক্ষেত্রে না, তার শেপটা কি হয়ে যাবে? F1 না, F1 না, কারণ দু ক্ষেত্রে আমাদের ঘটনা একই থাকবে। F1 না, এলটা হয়ে যাবে L1 না, এর জন্য না, এল তো ঠিক না, দুটো তারকে আমি বলছি সমান, দুটো তার দুই রকম। ওকে, তার মানে এক ক্ষেত্রে হলো এক নাই, মনে করো এটা দিয়ে দিলাম, মনে করো A1, আর এর দৈর্ঘ্য বৃদ্ধি যেটা হলো সেটা হলো L1। তাহলে আমার লাগবে কার মান? এখানে বসাবো কার মান? এফ এর মান। তাহলে আমার এখান থেকে এফ লাগবে, তাহলে এফ একান্তর করলে কত হচ্ছে বলো? মনে করি যদি গুণ করি, তাহলে এফ সমান সমান y1 ইন্টু a1 l1 ডিভাইডেড বড় হাতের l1। তখন এই মানটা আনে এখানে বসাবে। অনুরূপ ভাবে আবার এর জন্য বের করবে, এফ বের করবে, বুঝলে? ওখানে বল দুটো সমান, ওখান থেকে ক্যালকুলেশন করে অনেক কিছু কাটাকাটি হয়তো যাবে, প্রশ্নে হয়তো দেখা যাবে দুটার প্রস্থচ্ছেদ কি আছে একই, মানে এই তারের ক্ষেত্রফল যায়, এই তার যতটুকু মোটা ওই তারও ঠিক সেম মোটা, তাহলে কে কাটা যাবে বলো? এ আর এ ভ্যানিশ হয়ে যাবে এখান থেকে, বুঝতে পারলে? তাহলে এই তথ্যটা কাজে লাগিয়ে নতুন করে ইয়াং এর গুণাঙ্ক আমাদেরকে বের করতে বলবে কিন্তু। তাহলে দেখো এটাও তো তুমি কাজে লাগাতে পারো, আবার এটাকেও কাজে লাগাতে পারো। দেখো এই সূত্র হয় এটা কাজে লাগবে, না হলে এটা কাজে লাগবে। আমার মনে হয় এটাই বেটার হবে, নিচেরটা। দুটোর ক্ষেত্রে একই ফলাফলই আসবে। এল 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 তোমরা এটা কাজে লাগাও, এটা এটা কাজে লাগে। উল্টে উল্টে গেল আসলে। দেখো ওখানে এফ ছিল, এফটা হয়ে গেছে এল দিয়ে পরিচয়, ছোট ছোট এল কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধি, আর ওখানে এল অথবা বলটা চেঞ্জ হয়ে গেল। তাহলে এফ সমান দেখো f1 প্লাস f2, এর উপর বল আর ওর উপর বল, দুটার বল তো আলাদা হবে। মানে এখানে এল এর ছোটতে এল এর মানটা বের করে নেব, আর ওখানে বড় এফ এর মানটা বের করে নেব। আগে তার এটা অনেক আলাদা ছিল। উপরটা মিশাই না, উপরটা মিশিয়ে দে, উপরটা মিশিয়ে দে, উপরটাতে ঝামেলা হয়ে যাবে, উপরটা দরকার নাই, নিচেরটা উপরটা কাটে নাও, কাটে নাও, কাটে নাও। হ্যাঁ ব্যাপারটা বোঝো মানে প্র্যাকটিক্যালি দেখো, অনুভব করো, বোঝার দরকার নেই। এখানে একটা ওজন তুমি যখন ঝুলে দিবে, সবাই দেখো, সবাই দেখো, ওজনটা যখন ঝুলে দিবে ইও লম্বা হবে, এই সংখ্যা লম্বা হবে, ওই কি সংখ্যা হবে, দুজনে একরকম হবে না, কারণ দুজনে একই উপাদানে নয়, বুঝলে? দুজনে আলাদা উপাদান। একই পরিমাণ টান দিলে
একই পরিমাণ টান দিলে ই যা হবে উই কি তাই হবে? একই বল দিলাম কিন্তু 10 নিউটনের বল দিয়েছি, হ্যাঁ, দুজনা দুরকম আছে না, একই বল প্রয়োগ করলাম। তাহলে এই যে একই বল প্রয়োগ করলে এই কলম যতটা বেঁকা হবে ওই কলম কি ততটাই হবে, তার চেয়ে বেশি হবে না? তাহলে দুজনা দুরকম, যে একই বল দিয়ে হবে না, তাহলে একই বল দিলাম, তাহলে ওই ই যা লম্বা হবে ও কিন্তু সেটা হবে না। তাহলে ধরে নিলাম ই লম্বা হয়েছে হলো L1 আর ই লম্বা হচ্ছে L2 পরিমাণ লম্বা হলো। তাহলে মোট তাহলে লম্বা, তাহলে এলটা হলো মোট, দুটা মিলে মোট কতটুকুন বৃদ্ধি হলো, মোট কতটুকুন, তাহলে অর আর এর যোগ করলে তো হলো মোট নাকি? ওকে, তারপরে দেখো এটাকে আবার একটু চেঞ্জ করতে হবে, এল এর পরিবর্তে কি লেখা যায় একটু এখান থেকে ছোট হাতের এলটা একটু বের করে দিই, এফ না বের করে ছোট হাতের এলটা একটু, এটাই আমাদের আসল সূত্র, এটা দিই সব যা করবো এটা দিই। তাহলে এখান থেকে একটু এল এর পরিচয়টা আমাকে একটু বের করে দাও, ওয়ান গুলা মিশে দেই, বলো এলটা কি হবে কোনাকুনি গুণ করলে? এল সমান সমান ওয়াই এ নয় ডিভাইডেড এফ এল, ঠিক লিখলাম, ওয়াই এ ডিভাইডেড এফ এল। তাহলে এবার সূত্রটা আর একটু ভালো করে দিই, একদম রেডি করে দিই, দেখো তাহলে এখানে এই এলটা মানে এই এল এর পরিচয় কি জানো? দুটা মিলে মিক্সড নাকি, দুটা মিলে মিক্সড, তাহলে দুটা মিলে এর ইয়াং এর গুণাঙ্ক y1, এর y এর গুণাঙ্ক মানে ইয়াং এর গুণাঙ্ক y2, তাহলে দুটা মিলে ঘাটাঘাটি করে নতুন একটা কিন্তু ইয়াং এর গুণাঙ্ক তৈরি হবে, কিন্তু সেটাকে বলা হচ্ছে আমাদের তুল্য ইয়াং এর গুণাঙ্ক, বুঝতে পারলে? তুল্য রোধের মতো দুটা মিলে একটা করলাম, তাহলে নতুন করে যে ইয়াং এর গুণাঙ্ক তৈরি হবে সেটা কি ধরবো আমি? y ধরি নাকি? এটা ছিল y1 আর এটা ছিল y2, তাহলে দুটা মিলে একটা করে কি হয়ে গেল সেটা বলো? ও তাই তো, এতক্ষণ পর বলে এফ এল ডিভাইডেড কি হচ্ছে রে? ওয়াই এফ এল ডিভাইডেড ওয়াই এ, ঠিক আছে, কোনখানে গুলো এরপরে এফ এল আসলো, তারপরে ওয়াই আর এ ওয়াই, ঠিক আছে, এবার ঠিক আছে। ওকে, তাহলে নতুন y1 আর y2 দুটা মিলে মিক্সড করলে তাহলে নতুন ধরনের একটা ইয়াং এর গুণাঙ্ক তৈরি হবে নাকি? তাহলে নতুন ধরনের এল তো দুটা মিলে না, এল তো দুটা মিলে, তাহলে এই এল এর পরিবর্তে তুমি যখন বসাবে এই এল এর পরিবর্তে এফ এল ডিভাইডেড, তাহলে ওয়াইটা তো এখানে আর y1 বা 2 না, দুটা মিলে না, দুটা মিলে বসাতে হবে, অর্থাৎ তাহলে সূত্রটা কি দাঁড়ালো? এফ এল নাকি ডিভাইডেড ওয়াই এ সমান সমান, এবারে L1 এর মানটা বসাই, L1 এর পরিবর্তে কি বসা যাবে দেখো, এফ তো আর এখানে চেঞ্জ হবে না, নয় দু ক্ষেত্রে তো এফ আমাদের ফিক্সড, তাহলে এফ এলটা হয়ে যাবে L1 আর ওয়াইটা হয়ে যাবে y1, ক্ষেত্রফলটা হয়ে যাবে a1, হতেও পারে নাও পারে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দু তারের ক্ষেত্রফল একই থাকবে, যদি একই থাকলে তো ভালোই, না থাকলেও ভালো নাকি, যোগ। এবার L2 এর পরিবর্তে বসাই, এফটা তো আমাদের এফই থাকবে, দৈর্ঘ্যটা হয়ে গেছে আদি দৈর্ঘ্য L2 ডিভাইডেড এর ইয়াং এর গুণাঙ্ক হলো y2, এর ক্ষেত্রফল হলো a, তাহলে এ কাটে গেল, এফ 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 কাটে গেল, তাহলে আমরা কি পেলাম? এল নয়, এটা দুটা মিলে তো না, দুটা মিলে কি হয়ে গেল? তাহলে এই এল এর পরিচয় কি আমাদের? L1 প্লাস L2, হ্যাঁ ঠিক আছে, ডিভাইডেড নিচে আসলো y সমান সমান, এখানে থাকলে L1 ডিভাইডেড y1 প্লাস L2 ডিভাইডেড y2, কি গণনা করলো? এই এল মানে শুরুতে দুটা মিলে নয়, তাহলে এই এল এর পরিচয় হলো L1 প্লাস L2, কোনটা? এটাই বের করতে বলবে, এটাই নতুন করে যে ইয়াং এর গুণাঙ্ক তৈরি হবে সেটা কত হবে, তুল্য ইয়াং এর গুণাঙ্ক কত, মানে এই ওয়াইটা আমাদের উদ্দেশ্য, এই ওয়াইটা লাগবে আমাদের, নতুন দুটা মিলে তুল্য ইয়াং এর গুণাঙ্ক, তুল্য।
এভাবে একইভাবে এখানে এল বের করেছো, ওখানে বের করবে হচ্ছে এফ বের করবে। F1 একবার বের করবে, F2 একবার বের করবে। হ্যাঁ, তারপরে এখানে এই যে এই এফ এর এখানে কি বের করব, এখানে ওয়াই বের করব। একই, দু ক্ষেত্রে সেম প্রশ্ন। ইয়াং এর গুণাঙ্ক। আর তোমাদের যা পড়লাম সবগুলোই মনে হয় সহজ, এটাই মনে হয় একটুখানি চাপ হয়ে গেল তোমাদের। না এটা বুঝলাম। এটাই একটু চাপ হয়ে গেল, একটু তাড়াহুড়া করে শিখলাম তো এই জন্য। সমস্যা নাই। আপনার কিসের সমস্যা, আপনি তো কি আইছে শেষ। ওকে ওকে। Yes.